না, অবশ্যই যেমনটা এক্সপেক্ট করতেছিলাম আল্লাহর রহমতে পুরোটা ফুলফিল না করতে পারলেও আলহামদুলিল্লাহ, কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আসলে যদি টিম ফাইনালে খেলতে পারতাম আরও বেশি খুশি হতাম অনেক। যদি ফাইনাল খেলতে পারলে ফাইনাল ম্যাচটা যদি খেলতে পারতাম সেটাও আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু যেমনটা চেয়েছিলাম আল্লাহর রহমতে ফুলফিল করেছি, কিন্তু এখনও স্টিল অনেক কিছু ইমপ্রুভ করার ব্যাপার আছে। আপনি বলছেন যে অনেক কিছু ইমপ্রুভ করার বাকি আছে, আপনি আসলে কী ধরনের প্ল্যানগুলো করেন? যেহেতু আপনি, আমরা যদি লাস্ট কয়েকটা মৌসুম দেখি, আপনি কুমিল্লার হয়ে যখন খেলেছেন তখন মিডল অর্ডারে খেলেছেন, বা আপনি ঘরোয়া ক্রিকেটে যখন খেলেন তখন আপনি মিডল অর্ডার কিংবা টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন। এবার আপনি ফিনিশিং রোলে বা ফিনিশার হিসাবে খেলেছেন, যখন আপনি খুলনার হয়ে দল পেলেন তখন ক্যাপ্টেন বা কোচের সাথে আসলে কী ধরনের প্ল্যান ছিল বা কী ধরনের কথা? না, আসলে ওই ব্যাপারটাই আমাকে অনেক হেল্প করছে, যেমন আর কি আমি অনেক ক্লিয়ার ছিলাম আমার রোল ব্যাপারে, যে আমি কোন জায়গায় পুরোটা সিজন খেলবো বা কোন রোল, আমার কি এক্সপেকটেশন আমার টিম আমার কাছ থেকে চায়। তো ওই জিনিসটা যখন ক্লিয়ার হয়েছে তখন আমার প্ল্যান করতে অনেক ইজি হয়েছে। আমি ওইরকমভাবে চেষ্টা করছি প্রিপারেশন নিতে, তো আল্লাহর রহমতে তখন ওইটা ম্যাচের রেজাল্ট আসছে। টপ অর্ডার বা কিংবা মিড অর্ডার দিকে যে ধরনের ব্যাটিংটা করা প্রয়োজন হয় ফিনিশার হিসেবে, সেই কাজটা একটু কঠিন বা অন্য ধাঁচের ব্যাটিং করতে আপনি নিশ্চিতভাবেই সেটা একটা আলাদা প্রিপারেশন ছিল, মানে কীভাবে কবে থেকে প্রিপারেশনগুলো? জি, এটা আসলে প্রিপারেশনটা অনেক আগে থেকেই ছিল। যখন থেকে আমি খুলনা টিমে ড্রাফটের পরে নেওয়া হয়েছে তখন থেকেই আসলে আমি বুঝতেছিলাম যে আমার কোন জায়গায় আমি ব্যাটিং করতে পারি। তো ওইরকম আমি প্রত্যেকটা কোচের সাথে কাজ করে বা নিজেও ফিল করছি যে আমার কী ইমপ্রুভ করা দরকার। তো চেষ্টা করতেছি, এখনও করতেছি যাতে আরও ইমপ্রুভ করতে পারি, আরও ইনশাল্লাহ ভালো খেলতে পারি। মানে এই টপ অর্ডার, মিডল অর্ডার কিংবা ফিনিশার, এই পার্থক্যগুলো কোথায়? যে একজন ব্যাটসম্যান হিসেবে তো মেন্টাল ব্যাপার থাকে যে কীভাবে প্রিপারেশন নিবে, বা এই কোন জায়গায় পার্থক্য থাকে? আসলে এটা পুরাটাই আমার কাছে মনে হয় মেন্টালি, কারণ আমার ক্ষেত্রে হয়েছে যে আমি ছোটোবেলা থেকে এমন শাফেল করে আমার ব্যাটিং করা হয়, তো সেক্ষেত্রে ওই জিনিসগুলো তখন আমার কাছে ভালো না লাগলেও এখন আমি ফিল করি যে ওই জিনিসগুলো আমার অ্যাডপ্ট করতে তাই ইজি হয়। কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনই আমি অনেক এনজয় করি, আমি চেষ্টা করি টিমের যে কোনো আর কি পজিশনেই হোক আমি পারফর্ম করতে চাই। আমি যে কোনো টিমেই খেলি ওই টিমটা যাতে জেতার জন্য কিছু করতে পারি সেটাই সবসময় চেষ্টা থাকে। আমরা যদি খেয়াল করে দেখি, খুব সম্ভবত আপনি 2019 সালে কুমিল্লা ওয়ারিয়র্সের 11টা ম্যাচ খেলেছিলেন। তার পরবর্তী যে 3টা বিপিএল গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আপনি 14 বা 15টা ম্যাচ খেলেছেন। এবার আপনি 14টা ম্যাচ খেলেন। আপনার কি মনে হয় যে এই তারকাবহুল দলে গেলে আসলে আপনারা যারা দেশীয় পারফর্মার আছেন, যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেন, তাদের জন্য আসলে কাজটা কঠিন হয়ে যায় বা সুযোগটা আসলে সেভাবে মিলে না? সেক্ষেত্রে কি আপনি যে যারা তারকাবহুল না, যারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের উপর নির্ভর করে, তাদের ওইখানে যাওয়াটা আসলে মানে ভালো না? এটা আসলে কোনো প্লেয়ার ডিসাইড করতে পারবো না যে সে কোন টিমে যাবে, কারণ আপনি ইভেনচুয়ালি যদি দেখেন যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এমন হয়নি যে কোনো প্লেয়ার উঠে আসে নাই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেও অনেক প্লেয়ার উঠে আসছে। সো ওইটা আসলে একটু লাকিও থাকতে হয় যাতে অপরচুনিটিটা আসে, কিন্তু ওই অপরচুনিটি আমি কতটুকু গ্র্যাব করতে পারি সেটাও অনেক ইম্পর্টেন্ট। কুমিল্লায় খেলেও জাকের আলী অনেক, তানভীর ভাই, ইভেন আগেও অনেক প্লেয়ার উঠে আসছে। তো ওইটা কোনো ম্যাটার করে না, কিন্তু কতটুকু সুযোগের সদ্ব্যবহার করতে পারছি ওইটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। আপনার যদি মানে এবারে স্ট্রাইক রেটটা একটু দেখি, প্রায় 179 খুব সম্ভবত। এর আগে আপনি কুমিল্লায় গতবার যখন খেলেছিলেন তখন আপনার স্ট্রাইক ছিল 114 বা 15, এরকম একটা কাছাকাছি সময়। যখন আপনি 18 বলে একটা 50 করলেন এবারের বিপিএল, তখন আসলে সবাই একটু চমকে গিয়েছিল যে আমরা অঙ্কনকে নর্মালি টেস্ট বা ধরুন মানে ডিপিএলে খেলতে দেখি, যে ধরনের ব্যাটিং করতে দেখি, সেটা একটা পার্থক্য ছিল। এই পার্থক্যটা কীভাবে তৈরি করলেন? এই পার্থক্যটা আমার কাছে মনে হয় যে আমি ফিল করি যে বিলিভ, আমি যখন বিশ্বাস করি তখনই আর কি, আমি যখন বিশ্বাস করা শুরু করছি তখনই আসলে ওইসব জিনিস রিয়েলিটিতে আসা শুরু করছে। তো ওইরকমভাবেই চেষ্টা ছিল যে আমি ফিল করতাম যে আমি টি-20তে ভালো করতে পারবো। এখনও এমন না যে আমি বলতেছি অনেক বেশি ভালো করে ফেলছি, এখনও মাত্র জাস্ট স্টার্ট হইলো, কিন্তু আমার বিলিভ ছিল যে আমি যদি বিপিএলে প্রথম থেকেই ম্যাচ খেলার সুযোগ পাই, কারণ অনেক বছর হয়ে গেছে যে বিপিএলের সাথে আছি কিন্তু হয়তোবা ওইরকমভাবে প্রথম থেকে ম্যাচ খেলা বা ইম্পর্টেন্ট রোলে ব্যাটিং করা। তো আমি ফিল করতেছিলাম, ওইরকমভাবে ট্রেনিং করতেছিলাম। তো আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যখন ফার্স্ট ম্যাচে স্টার্ট পেয়েছি, তো চেষ্টা ছিল যে ফুল সিজন যাতে ওইরকমভাবে মোমেন্টাম ধরে রাখতে পারি, সেটাই। বেশি ম্যাচ খেলার নিশ্চয়তা পাওয়ার কারণে আসলে মেন্টালি আসলে ওই ব্যাপারটা ছিল কিনা যে আপনি একটু রিল্যাক্স থাকতে পারতেন, এরকম ব্যাপার? না, আসলে
এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে যখন সে আসলে ওই বিলিফটা পায় যে কিছু ম্যাচ খেলা, কিন্তু অ্যাট দ্য এন্ড আসলে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার হয়ে কোনো এক্সকিউজ দেওয়ার আমার কাছে আমি ফিল করি না যে কোনো এক্সকিউজ। আমি যদি এক ম্যাচে সুযোগ পাই আমার ওইটাই কাজ, ওই জায়গায় ওই সময়টাই পারফর্ম করা। কারণ এক্সকিউজ আসলে হয়তো বা আসে অবশ্যই, কিন্তু আমার কাছে আমি নিজে নিজে ফিল করি না। আপনি বললেন যে ক্যাপ্টেন এবং কোচের একটা ক্লিয়ার মেসেজ ছিল আপনার কাছে যে আপনি কোন ভূমিকা ব্যাটিং করবেন বা কীভাবে ব্যাটিং করবেন। সেক্ষেত্রে আপনার একটা ভয় কাজ করছিল কিনা? কারণ মিডল অর্ডার বা একটা টপ অর্ডার ব্যাটসম্যানের সফল হওয়ার যত চান্স বা ফিনিশারে কিন্তু ওই চান্সটা তুলনামূলক কম, একটা ভয় কাজ করতো কিনা? না, আসলে আসলে আপনার ঠিক আছে টপ অর্ডার মিডল অর্ডার, কিন্তু আমি আসলে এইসব জিনিসগুলো আগে থেকেই ক্লিয়ার ছিলাম যে আমি কোন রোলে ব্যাটিং করবো। তার জন্য আমার কাছে অতটা টাফ হয়নি, কারণ আমি আগেও এইসব পজিশনে ব্যাটিং করেছি। সো জানতাম যে ওইসব সিচুয়েশনগুলো কী হয়, হয়তো বা ওইরকমভাবে টি-20-তে করতে পারিনি আগে, তার জন্য। কিন্তু যখন ফার্স্ট ম্যাচ হয়েছে আল্লাহর রহমতে, তখন তো অনেক কনফিডেন্ট। তো ফিনিশার রোলটা যখন আপনি নিলেন, আপনাকে যখন এই ফিনিশার রোলটা দেওয়া হলো, ওই মুহূর্তে আসলে আপনি মানে এইটা আপনার মাথায় কাজ করছিল? এটা আমি আগে থেকেই জানি। আমি নর্মালি আন্ডার-19 থেকেই আমি 6-7-এই ব্যাটিং করতাম, কিন্তু আমি কখনো পছন্দ করতাম না। কারণ আলটিমেটলি সবাই নর্মালি, এটা আমাদের দেশেরও একটা পার্সপেক্টিভ যে আমরা কে কত রান করছে, এটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আসলে এইসব প্রফেশনাল জায়গায় আসলে আমার কাছে মনে হয় না কোনো এক্সকিউজ দেওয়ার কোনো ওয়ে আছে। টিম যেখানে আমার ব্যাটিং করতে বলবে ওইখানেই করব, কিন্তু আমি আলটিমেটলি ফিল করি যে আমি কতটা পারফর্ম করতে পারতেছি, টিমের হেল্প করতে পারতেছি, সেটাই অনেক ইম্পর্টেন্ট। ফিনিশার হিসেবে ডেথ ওভারে সবসময় আসলে বোলাররা ফিনিশারদের বিপক্ষে একটু ইয়র্কার করে থাকে। তখন আমাকে দেখছিলাম যে চিটাগং কিংসের বিপক্ষে শরীফলকে খুব সম্ভবত তার একটা ইয়র্কার বল ছিল, আপনি হেলিকপ্টার শটে ছক্কা মেরেছিলেন। এই মানে কৌশলগুলো রপ্ত করা বা এগুলো আসলে যদি এইগুলো আসলে আমি চেষ্টা করতেছিলাম যে আমি যদি লাস্টের দিকে ব্যাটিং করি তখন আমার কোন টাইপের বোলিং করতে পারে, কিন্তু স্টিল ওই জাস্ট ওই প্র্যাকটিস থেকেই আমি মনে করি যে এটা ইনস্টিংক্টলি হয়েছে। তো ওইরকম না যে আপনার এখনও আমি অনেক ভালো অ্যাডপ্ট করতে পারছি, কিন্তু হোপফুলি আমি আরও সামনে ভালো করতে পারবো। এখন আপনি আসলে কী ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন? সামনে তো আসলে ডিপিএল। এখন আমার কাছে মনে হচ্ছে যে ওই টুর্নামেন্ট শেষ, এখন আমার নেক্সট টুর্নামেন্ট আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি মোহামেডানের হয়ে খেলতেছি আল্লাহর রহমতে, সো আমি চেষ্টা করবো যে অনেক ভালো করতে। আপনি মোহামেডানের হয়ে প্রায় 600-র বেশি রান করেছিলেন। এইবার আপনার জন্য আরেকটা সুযোগ। এই দলটা মোটামুটি আমরা যতটুকু জানতে পেরেছি বেশ বড় বড় তারকাদের নিয়ে করা হচ্ছে। এইবার স্বপ্নটা থাকবে কিনা যে গতবার যেমন পারফর্ম করেছিলেন সেটাই করবেন, সাথে দলটাকে চ্যাম্পিয়ন করা যাবে? অবশ্যই। লাস্ট ইয়ার আমরা রানার আপ হয়েছি, অনেক ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু এই বছর আসলে নতুন করে শুরু করতে হবে। পাস্ট চলে গেছে, সো এখন থেকে আমরা কীভাবে প্রিপারেশন নিচ্ছি, মোমেন্টামটা পাওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, স্টার্ট করাটা ভালো ইম্পর্ট্যান্ট। অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমারও একটা রোল আছে, তো ওইখানে আমি কতটা ভালো করতে পারতেছি সেটা অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে। ফিনিশারদের একটা জিনিস, যে জিনিসটা করতে হয় যে ব্যাট সুইংয়ের একটা বড় ব্যাপার থাকে বা পাওয়ার হিটিংয়ের একটা ব্যাপার থাকে, এগুলো নিয়ে আপনি আসলে ইন্ডিভিজুয়ালি কী কী কাজ করেছেন যেটার কারণে আপনি ওই গত মৌসুমে আপনি 114 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এবার আপনি ব্যাটিং করলেন হচ্ছে 179 স্ট্রাইক রেটে? আসলে অবশ্যই আর কি, এই ব্যাট সুইং তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাচে ছিল যে প্রত্যেকটা টি-20-তে অবশ্যই ব্যাট সুইং অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আসলে কোচদের সাথে কাজ করা হয়েছে। তো মনে হয় যে এখন আমি ফিল করতেছিলাম যে এটা অবশ্যই সবার সামনে আসবে একদিন, কিন্তু আমি চেষ্টাটা অনেক আগে থেকেই করতেছিলাম। তো হয়তো বা এবার আসলে আমি সবার সামনে আনতে পারছি। আমি হেনরিক ক্লাসনে একটা মানে ইন্টারভিউ পড়ছিলাম, তিনি বলছিলেন যে তার ব্যাট সুইংয়ের কাজ করার জন্য তিনি যেমন গত টি-20 বিশ্বকাপের সময় একটা রাগবি কোচের সঙ্গে কাজ করেছেন, তার আগে তিনি আবার এই গলফ খেলাটা অনেক বেশি কাজে দেয়। বাংলাদেশের পার্সপেক্টিভে ক্রিকেটারদের গলফ খেলতে দেখা যায় না, বা এই ধরনের প্র্যাকটিসগুলো আমরা হয়তো দেখি না, অনেক কিছু হয়তো করে থাকেন। আপনি আসলে স্পেসিফিকভাবে কী কী করেন? আমি আসলে স্পেসিফিকলি একটু হেভি ব্যাটে সবসময় প্র্যাকটিস করি, নর্মালি হেভি বলও প্র্যাকটিস করি, কিন্তু যে গলফ খেলার ব্যাপারটা বললেন এটা আসলে আমিও ফিল করি আমাদের ক্রিকেটারদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। হোপফুলি যে আমাদের এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, আসলে এনভায়রনমেন্ট ক্রিয়েট না আমি নিজে থেকেই করতে হবে। ইনশাল্লাহ সুন আমিও চেষ্টা করব যে এসব স্পোর্টসে ঢুকতে, যাতে আমার আসলে ক্রিকেটেও হেল্প হয়। আপনি বলেন যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে বাংলাদেশে। ধরুন আমরা যদি খেয়াল করে দেখি যে অনেক কিছু আমরা যদি বিশ্ব ক্রিকেটে যারা বড় বড় দল আছে, যারা বড় বড় ক্রিকেটার আছেন, তাদের যে ফ্যাসিলিটিসগুলো বেশি হয়তো অনেক ফ্যাসিলিটিস দেয়, কিন্তু একটা প্রপার যে ফ্যাসিলিটিস থাকা দরকার, একটা সিস্টেমেটিক্যালি যে চলা দরকার, ওইখানে কি একটা ঘাটতি দেখেন কিনা যে ছোটোবেলা থেকে একটা ক্রিকেটার হয়ে ওঠার পেছনে?
না আসলে দেখেন আমরা সবাই অনেক ঢাকামুখী আমি ফিল করি, সো আর কি আমাদের ফ্যাসিলিটিসটা যদি বলেন আগের চেয়ে অনেক ভালো, কিন্তু স্টিল আমি ফিল করি যে আরেকটু ভালো ফ্যাসিলিটিস পেলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু আসলে প্রফেশনালিজমে আমি মনে করি না যে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট। আমি ফিল করি, আমি সবসময় চেষ্টা করি যে আমি কিভাবে নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি। তার জন্য আমার যত ইনভেস্ট হোক যাই হোক, ওই এনভায়রনমেন্টটা আমি নিজে নিজে ক্রিয়েট করতে পারতেছি না, রাদার দেন আমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। সো চেষ্টা করি যাতে ওইরকমভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি, ওইরকম ফ্যাসিলিটিস নিজে ক্রিয়েট করতে পারি। এই ফ্যাসিলিটিসগুলো তো যারা জাতীয় দলে খেলেন বা যারা কেন্দ্রীয় চুক্তিভুক্ত তাদের হয়তো একটা পারিশ্রমিকের একটা ব্যাপার থাকে, টাকা পয়সা একটা ব্যাপার থাকে। আপনারা যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেন তাদের হয়তো ওই ধরনের পারিশ্রমিকটা আপনারা কখনো পান না। তাদের জন্য তো অনেকের জন্য তো চ্যালেঞ্জ যে আপনি ওই ব্যাপারগুলো অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। অবশ্যই চ্যালেঞ্জ তো অবশ্যই, যারা ন্যাশনাল টিমের থেকে একটু বাহিরে বা ফিনান্সিয়ালি ঠিক আছে, কিন্তু স্টিল যতটুকু আছে ওর ভিতরে আমি ইনভেস্ট করতেছি নাকি, ওর ভিতরে আমি ওই আসলে ওই ক্রিয়েটটা করতেছি নাকি নিজের ইমপ্রুভ করার জন্য, ওটা অনেক ইম্পর্টেন্ট। আপনি তো খুব সম্ভবত গোপীবাগ থেকে উঠে এসেছেন, আপনার একটা বেঙ্গল স্পোর্টস খুব একটা ক্লাব থেকে বা ইয়ে থেকে শুরু হচ্ছে, ওই গল্পটা যদি একটু শুরুর গল্পটা যদি না আসলে তখন আমি একটা আমার এলাকার ফ্রেন্ডের সাথে ও প্র্যাকটিস করতো, তো ও যখন ব্রাদার্স ফ্রেন্ডে যেত তো ও তখন আমাকে নিয়ে যায় আসলে ওইখানে। কিন্তু তখন আসলে অনেক আগে আর কি 2009-10 হবে, তখন থেকে আসলে ওইখানে যাওয়া। তারপরে ইমন ভাই আমার কোচ, ইমন ভাই অনেক হেল্প করছে। ইমন ভাই আমাকে এরপর থেকে আমি একা যেতে পারতাম না, তো ইমন ভাই আমাকে আসলে বাসা থেকে নিয়ে যেত, আবার দিয়ে যেত। সো ওই জিনিসগুলো তো অবশ্যই হেল্প করছে, ওই জিনিসগুলো আর কি বুঝতে পারছি যে ক্রিকেট খেলা বা এমন কিছু। তো ওইখান থেকেই যে স্টার্ট, এরপরে তেজ লেভেল, তারপর আল্লাহ তাআলা খেলা চালাম। আমরা আসলে টি-টোয়েন্টিটা অনেক বেশি আলোচনা করছি। আপনি কিছুদিন আগে গত বছর আপনার টেস্টে অভিষেক হয়েছে, এনসিএলটা খুব ভালো গিয়েছিল, লাস্ট কয়েকটা বছর ধরে আপনি কনসিস্টেন্ট পারফর্ম করছেন। সেক্ষেত্রে আপনার টেস্ট দিয়ে বাংলাদেশের জাতীয় দলের শুরুটা হচ্ছে, এইটার তো আলাদা একটা অনুভূতি। আমি অনেক প্রাউড ফিল করি, কারণ আমি ফিল করি যে টেস্ট ক্রিকেটটি সবচেয়ে বড় ইভেন্ট, সবচেয়ে বড় ফরম্যাট। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমার টেস্ট দিয়ে শুরু করছে, আমি অনেক গ্ল্যাড ফিল করি। কিন্তু আমি ফিল করি যে আমি তিনও ফরম্যাট অনেক ভালো করতে পারবো। অবশ্যই আমার ভিতরে ক্যাপাবিলিটি আছে যে আমি তিনও ফরম্যাটই ভালো করতে পারবো ইনশাল্লাহ। টেস্টের অভিষেকটা হয়তো আপনি মনে রাখার মতো, মানে আপনি যদি যেভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন সেভাবে হয়তো পারফর্ম করতে পারেননি, সেখানে তো একটা বাড়তি একটা চ্যালেঞ্জ ছিল অবশ্যই। যখন আপনি সেঞ্চুরি করে জাতীয় দলের সুযোগ পেলেন, তারপরে এসে ওইখানে ভালো করতে পারেন না, আবার এই ঘরোয়া ক্রিকেটে এসে পারফর্ম করলেন, ওই সময়টা একটা মেন্টাল কোনো একটা ব্যাপার ছিল কিনা? যে মেন্টালি নর্মালি আমি হতাশ আমার ভিতরে খুব কম আসে, কারণ হচ্ছে আমি সবসময় রেজাল্টের দিকে তাকাই না, আমি আমার প্রসেস ঠিক আছে নাকি, আমি আমার যে প্ল্যান ছিল ওই প্ল্যানে খেলতেছি নাকি। আমি ফিল করি যে হ্যাঁ আমার হয়তো বা ডেবুতে আমি ভালো করতে পারি নাই, কিন্তু আমি আমার প্ল্যানে ছিলাম, হয়তো বা আমি স্টার্টটাই পাই নাই, তো ওই স্টার্টটা পেলে হয়তো বা আমি ভালো খেলতে পারতাম। এই বিশ্বাস আমার প্রতি আমার আছে, কারণ আমি ওইখান থেকে এসে আবার পরের ইনিংসে এই ডোমেস্টিকে রান করছি আল্লাহর রহমতে। সো এমন না যে ওইটা আর কি ভুলে যাওয়ার মতো, ওইটা অবশ্যই আমরা অনেক এক্সপিরিয়েন্স দিবে আগামীতে। ফিল করি যে আমি ইনশাল্লাহ নেক্সট যখন খেলবো তিনও ফরম্যাটই অনেক ভালো খেলবো, অনেক ডমিনেট করে খেলবো। বাংলাদেশের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে প্রথম দেখায় যদি আসলে একটা সাফল্য না পাওয়া যায় বা প্রথমে যদি আপনি ব্যর্থ হয়ে যান, তখন আসলে অনেকে মনে রাখতে চায় না বা সুযোগ আবার দিতে চায় না। সেই ক্ষেত্রে আপনার এইটা এরকম একটা সমস্যা হতে পারে কিনা, বা আপনি এরকম একটা ফেস করতে পারেন কিনা? আমি কোনো সুযোগের অপেক্ষা করি না। আমি পার্সোনালি আমার মাইন্ড সেট আপ আমি কোনো সুযোগের অপেক্ষা করি না। যদি আমি আল্লাহ তাআলা আমার দিয়ে অনেক ভালো পারফর্ম করায়, যখন সুযোগ আসার তখন আসবে ইনশাল্লাহ। আমি ওইটাই বিলিভ করি। আমি বিলিভ করি আল্লাহ যখন আর কি দিবে, রাইট টাইমেই দিবে ইনশাল্লাহ। তো আমার কাজ হচ্ছে পারফর্ম করা, হার্ডওয়ার্ক করা। আমি ডে বাই ডে ইমপ্রুভ করতে পারতেছি নাকি, ওইটাই ইম্পর্টেন্ট। রেজাল্ট ইনশাল্লাহ তারপরে কেয়ার করব। আপনার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ডিপিএল এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আসলে পরিকল্পনা দেখুন। ভবিষ্যৎ কোনো এখন পরিকল্পনা নেই, আমার ডিপিএলই এখন মেইন ফোকাস। আমার ডিপিএল আমি ভালো পারফর্ম করাটা অনেক ইম্পর্টেন্ট। ইভেন আমাদের টিম যেমন হয়েছে ওই টিমের এক্সপেকটেশন অনুযায়ী আমরা রেজাল্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। সো চেষ্টা করব যাতে স্টার্টটা ভালো হয়, পুরো টুর্নামেন্টটা যাতে ভালো যায়, তার জন্যই আসলে চেষ্টা করতেছি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।